হ্যাঁ, আজকে আমি ফিরে এলাম ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থিরতড়িতের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস অর্থাৎ অঙ্ক নিয়ে আলোচনা আজকে আমরা করব। অর্থাৎ পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর মানে স্থিরতড়িতের উপর যত ধরনের অঙ্ক আসতে পারে তার মধ্যে বেছে বেছে আমরা আজকের ক্লাসে 25 ধরনের অঙ্ক আমরা দেখব। অর্থাৎ যে সমস্যাগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং আমাদের বিভিন্ন বোর্ডের যে পরীক্ষাগুলো আছে সেখানেও আসে, সেই ডিফারেন্ট টাইপের আমরা একটা একটা করে প্রবলেম কিভাবে সলভ করতে হয় তার একটু আজকে আমরা দেখে নেব। যদিও বলেই রাখি যে এই ধরনের অঙ্কই যে আসবে এটা কোনো মানে নেই, এটা আমাদের অভ্যাসের জন্য অর্থাৎ প্র্যাকটিসের জন্য কিন্তু খুব কাজে লাগবে। তো আসছে আমরা এক একটা করে দাগ নাম্বার দেব এবং তার সলিউশনটা আমরা করে যাব, আর প্রশ্নটা আমরা খেয়াল করবে। তো প্রথম যে সমস্যাটা দেওয়া হয়েছে সেটাতে বলা আছে যে 4 চার্জেস আর প্লেসড ইন দি অ্যাট দি কর্নার অফ এ স্কোয়ার এবিসিডি। একটা স্কোয়ার আঁকতে হবে। তাহলে প্রথম যে প্রবলেম সেটার সলিউশন করছি আমরা। একটা স্কোয়ার এ বি সি ডি, যার সাইড দেওয়া আছে এল এবং এর দুটো ডায়াগোনাল যেখানে ইন্টারসেক্ট করে অর্থাৎ দুটো কর্ণ যেখানে ছেদ করেছে ও বিন্দু, সেই ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হিসাব করতে হবে, মানে তড়িৎ প্রাবল্য হিসাব করতে হবে যখন চার্জগুলো এইরকমভাবে রাখা আছে। এটা প্লাস কিউ, এটা প্লাস 2Q, এটা প্লাস কিউ, এটা মাইনাস 2Q। এই প্রথম আমাদের কাজ হবে এই ও থেকে এ এবং বি এবং সি এবং ডি অর্থাৎ ও এ ও বি ও সি ও ডি বের করে ফেলা। যেগুলোর ভ্যালু কিন্তু সবগুলো সমান হবে সেগুলোকে আমি আর লিখে দিলাম। তাহলে আর সমান কি হবে? আর সমান হবে √2L অর্থাৎ একটা ডায়াগোনাল বা কর্ণের লেন্থ তার হাফ অর্থাৎ অর্ধেক, যেটা হবে L/√2। এটা হলো আর এর ভ্যালু। এবার আমরা লিখব এ বিন্দুর জন্য, তাহলে এ প্লাস কিউ এর জন্য প্রাবল্য কোথায়? ওতে। ওতে প্রাবল্য বা ইন্টেন্সিটি কি হবে? E1 হবে Q/4πε0 r²। AO তার ডিরেকশনটা হবে এ থেকে ও এর দিকে, কারণ এটা প্লাস কিউ। এখানে ইন্টেন্সিটি বের করতে দিয়েছে, তাহলে প্লাস কিউ চার্জের জন্য ও পয়েন্টে +1 অর্থাৎ একক ধনাত্মক আধান অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জের জন্য ইন্টেন্সিটিটা হবে এও ডিরেকশানে। একইভাবে সি এর জন্য ওর অপোজিটটা হিসাব করে নিচ্ছি। তাহলে সি এটাতেও আছে প্লাস কিউ, এর জন্য ওতে প্রাবল্য। অর্থাৎ আমরা 4টা পয়েন্টের জন্য হিসাব করব। প্রথমে আমরা এ এবং সিটা হিসাব করে নিচ্ছি Q/4πε0 r²। এটা হবে CO অর্থাৎ দুটোর ভ্যালু একই, একটা এও বরাবর আর একটা সিও বরাবর, অপোজিট, দুটো ডিরেকশন হচ্ছে অপোজিট। তাই এ ও সি এর জন্য প্রাবল্য বা ইন্টেন্সিটি যেটাই আমরা বলি না কেন সমান 0। অর্থাৎ এ পয়েন্টের জন্য কি ও পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি, এ পয়েন্টে যে চার্জ রাখা আছে প্লাস কিউ চার্জ তার জন্য ও পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি, এবং সি পয়েন্টে প্লাস কিউ চার্জ রাখা আছে তার জন্য ও পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি। এরা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে।
তাই এ এবং সি এর জন্য ও পয়েন্টে কোনো রকম কোনো ফিল্ড ইন্টেন্সিটি থাকছে না, অর্থাৎ প্রাবল্য থাকছে না। এবার আমরা আসছি বি পয়েন্টের জন্য। বি পয়েন্টে আছে +2q, এর জন্য ওতে প্রাবল্য। ইংলিশ মিডিয়ামের জন্য একটু বলে রাখি, আমরা লিখব যে ও দি ফিল্ড ইন্টেন্সিটি, দি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট ও ডিউ টু পয়েন্ট চার্জ +2q ব্র্যাকেটে বি, এইরকম ভাষাটা লেখা হবে। তো সেটা হচ্ছে E3, এটা হবে কত 2q/4πε0 r², ডিরেকশনটা হবে BO। একইভাবে ডি পয়েন্টে আছে -2q, তাহলে এই -q এর জন্য কি হবে, the field intensity at O due to point charge -2q at D। -2q এর জন্য ও কিন্তু অ্যাট্রাক্ট করবে, সেই জন্য ম্যাগনিটিউডে 2q বসলো, 4πε0r², ডিরেকশনটা হবে OD, টেনে নেবে এখন OD। তাহলে ডিউ টু বি অ্যান্ড ডি, তাহলে অতএব ওতে প্রাবল্য, তাহলে আরেকবার আমি ডিরেকশনটা দেখে নিই। বি পয়েন্টের জন্য ইন্টেন্সিটি এই দিক, ডি পয়েন্টের জন্য ইন্টেন্সিটি এই দিক, দুটোই সেম ডিরেকশন, সেই জন্য এই দুটো যোগ হয়ে যাবে, E3 এবং E4 যোগ হবে। তাহলে ওতে প্রাবল্য কত হবে, E = 2 × q/4πε0 r² প্লাস 2 × q/4πε0 r²। এটা হিসাব করলে হবে 4q/4πε0 r²। ডিরেকশনটা কোন দিক হবে, BO or OD, সেম ডিরেকশন। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। 4q/4πε0, আর এর জায়গায় বসবে L/√2 এর হোল স্কয়ার, L/√2 এটার হোল স্কয়ার। এটা হিসাব করলে হবে 2q/πε0 L², πε0 L², 2q/πε0 L²। ডিরেকশনটা হবে OD মানেই হলো BD, OD মানেই হলো BD। এই হলো অ্যান্সার। তাহলে আমরা তার ম্যাগনিটিউডটা হিসাব করলাম এবং ডিরেকশনটাও দেখলাম। এটা হলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসছে আমরা 2 নম্বর। ইন্টেন্সিটি হিসাব করার জন্য আমাদেরকে ডিরেকশনটাও ক্লিয়ার করে লিখতে হবে, ম্যাগনিটিউডটাও ক্লিয়ার করে লিখতে হবে, কিন্তু যখন আমরা পোটেনশিয়ালের হিসাব করব তখন আমরা ডিরেকশন না লিখলেও হবে বা লেখার প্রয়োজনই নেই, কারণ পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। এবার আসছে 2 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে, তার ছবিটা হবে এইরকম যে দুটো পজিটিভ চার্জ আছে +q, এটাও +q, ওদের মিড পয়েন্টে আছে q। কিরকম মিড পয়েন্টে মানে, তাহলে আমরা ধরতেই পারি এটা আর, এটাও আর, তাহলে পুরোটা কত, পুরোটা হলো 2r। কোশ্চেন করেছে যে কিউ এর কোন ভ্যালুর জন্য পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে হ্যাঁ, দিস সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এই পুরো সংস্থাটা সাম্যে থাকবে। ইকুইলিব্রিয়াম মিন্স সাম্যে থাকবে তখনই যদি এই চার্জ এবং এই চার্জ ইকুইলিব্রিয়ামে থাকে। আর সাম্যে থাকার শর্তটা কি, ইকুইলিব্রিয়ামে থাকার শর্তটা কি না, ওর উপর টোটাল ফোর্স হবে 0। তাহলে প্রথমে আমরা কিউ চার্জের উপর হিসাব করি। এটা নাম দিয়ে দিচ্ছি A, B,
সি। তাহলে দি ফোর্স অন কিউ, কোন কিউ? যেটা এতে আছে, এই বল লিখলাম, দি ফোর্স অন স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ এ, F1, এটা কত হবে? কিউ কিউ বাই 4πε0 r স্কোয়ার। ডিরেকশনটা কি হবে? এই কিউ চার্জকে, তাহলে এ থেকে বি। একইভাবে আমরা হিসাব করব দি ফোর্স অন কিউ বাই কিউ বি, এই সরি কিউ সি, এটা F2, এটা হবে কিউ2 বাই 4πε0 r স্কোয়ার। এই ডিরেকশনটা হবে সিবি। আরেকবার বলছি বাংলাতে, এই কিউ চার্জের ওপর এই কিউ চার্জ দ্বারা যে ফোর্স, যে বলটা দেবে, অর্থাৎ এই কিউকে এই কিউ যে বলটা দেবে সেটা ওই দিকে ঠেলবে, বিকর্ষণ বল। তার ভ্যালু হলো কিউ1 কিউ2 বাই 4πε0 r স্কোয়ার, যা সূত্র ছিল কিউ1 এর জায়গায় কিউ, এই কিউ1 আর হচ্ছে কিউ2 এর জায়গায় স্মল কিউ। একইভাবে এই সি পয়েন্টের কিউ চার্জ এই কিউ চার্জকে যে বলটা দেবে সেটা হলো কিউ বাই 4πε0 r স্কোয়ার, এটাও r স্কোয়ার। তাহলে এ বি আর বিসি সিবি দুটো উল্টো দিকে কাজ করছে, এ বি আর সিবি। তাহলে টোটাল ফোর্স অন কিউ ইজ ইকুয়াল টু 0, কারণ এ বি অ্যান্ড সিবি অপোজিট, এই দুটো অপোজিট ডিরেকশনে আছে বলে কিউর উপর 0 হয়ে গেল। এবার আমাদের কাজটা কি না, এবার আমাদের কাজ হলো যে কোনো একটা কিউ, এই কিউ বা এই কিউর উপর টোটাল ফোর্স 0। কেন না, এই কিউর উপর এই কিউ আর এই কিউ দ্বারা যে ফোর্সটা হবে, টোটাল যে ফোর্সটা হবে, এই সেম ফোর্সটাই কিন্তু হিসাব হবে এই কিউর উপর এই কিউ আর এই কিউ দ্বারা। অর্থাৎ এই কিউ আধানের উপর স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ দুটো আধান মিলে যে বলটা দেবে, এই কিউ এর উপর কিন্তু এই কিউ আর এই কিউ একই ফোর্স দেবে, মানে একই বল দেবে। সেই জন্য আমরা যে কোনো একটা ধারের আধানের সাম্যের শর্ত লিখলেই হবে। তাহলে দি টোটাল ফোর্স, এটা একবারে লিখে দিচ্ছি কারণ একই ডিরেকশনে হবে, অন ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ অ্যান্ড ক্যাপিটাল কিউ। অর্থাৎ আমি এই দুটো চার্জের জন্য এই কিউ এর উপর কত ফোর্স হয় আমি লিখবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 r স্কোয়ার প্লাস কিউ ইন্টু কিউ, এই দুটোর মধ্যে এবার 4πε0 2r এর হোল স্কোয়ার। কন্ডিশনটা তাহলে কি হবে? ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, ওই এফটা তো 0 হয়েই গেছে, অর্থাৎ এই কিউ এর উপর টোটাল ফোর্সটা 0। তাহলে এখন এই কিউ এর উপর টোটাল ফোর্স 0, তাহলে কিউ বাই 4πε0 r স্কোয়ার প্লাস কিউ বাই 4πε0 2r এর হোল স্কোয়ার, এটা সমান 0। এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে অবশ্যই পাবো কিউ বাই 4πε0 r স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 4πε0 2r এর হোল স্কোয়ার। এটা কাটাকাটি করলে হবে, আচ্ছা এটা মাইনাস হবে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4। এই হলো কন্ডিশন। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই হলো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা আসছি 3 নম্বরে। আমরা অঙ্কটা একবার পড়ে নেব। 2 charges of equal magnitude at a distance r exert a force F on each other। অর্থাৎ 3 নম্বর কোশ্চেন অনুযায়ী আমরা প্রথম যে লাইনটা লিখব, সেটা হলো যে দুটো সমান আধান, তাহলে Q1, আচ্ছা 3 নম্বর, এটা Q1 ইজ ইকুয়াল টু Q2 সমান Q।
আর ওদের এ কত, সেপারেশনটা কত আর, সেপারেশন বা ব্যবধান এটা হলো আর। তাহলে এখন আমাদেরকে কি বলেছে, এখন বলেছে যে প্রথমে যে ফোর্সটা ছিল সেটা কত, কিউ ইন্টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার। নাও অর্থাৎ এখন বল কত, দি নিউ ফোর্স, নতুন যে বল, এটা হবে এফ ড্যাশ ইজিক্যাল টু, চার্জেসগুলো বলছে হাফ হয়ে গেছে, তাহলে কিউ বাই টু, এটাও কিউ বাই টু, কিউ বাই টু, কিউ বাই টু, আর ডিস্টেন্সটা ওদের মধ্যে হয়ে গেছে ডবল, তাহলে 4πε0 2r এর হোল স্কোয়ার। এটা হিসাব করলে হবে কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার ইন্টু 16, তাহলে হবে এফ বাই 16। তাহলে 3 নম্বরের অ্যান্সার হলো এফ ড্যাশ ইজিক্যাল টু, মানে পূর্বের যে ফোর্স ছিল তার 16 ভাগ এখনকার যে ফোর্সটা হলো, এই হলো হিসাব। তাহলে এটা একদম সরাসরি কুলম্বস ল কাজে লাগিয়েই হলো। এবার আমরা আসছি 4 নম্বর, ফ্লাক্স নিয়ে কোশ্চেনটা আছে 4 নম্বরের যে অঙ্কটা। আমরা জানি ফ্লাক্স মানে ফ্লো, ফ্লাক্স মানে ই ডট ডিএস, আমরা তড়িৎ ফ্লাক্স যেটা থিওরিতে পড়েছিলাম। সেই 4 নম্বরে বলছে যদি কোনো একটা বদ্ধতল থেকে ফ্লাক্সটা বেরিয়ে যায় তাহলে সেটা হবে পজিটিভ, আর যদি ওর মধ্যে আসে তাহলে হবে নেগেটিভ ফ্লাক্স। তাহলে আমাদেরকে বলেছে এন্টারিং φ1, তাহলে φ1টা হবে নেগেটিভ, φ2টা হচ্ছে পজিটিভ। এই প্রবলেম অনুযায়ী 4 নম্বরের প্রশ্ন অনুযায়ী φ1টা নেগেটিভ হচ্ছে, φ2টা হচ্ছে পজিটিভ, কারণ φ2টা বেরিয়ে যাচ্ছে। তাহলে নেট ফ্লাক্স is equal to φ2 minus φ1। কুলম্বস গাউসের থিওরেম অর্থাৎ গাউসের উপপাদ্য অনুযায়ী বলা ছিল যে টোটাল ফ্লাক্স অর্থাৎ নেট ফ্লাক্স φ2 minus φ1 is equal to q by ε0, যেখানে কিউটা কি ছিল, যে ওই সারফেস অর্থাৎ ক্লোজ সারফেসের মধ্যে যতটা চার্জ থাকবে সেই চার্জ বাই ε0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কিউ ইজ ইকাল টু φ2 মাইনাস φ1 পুরোটা ইন্টু ε0। এটাই হলো অ্যান্সার, অর্থাৎ ওই সারফেসটার মধ্যে চার্জ বা আধান থাকবে এই। এবার যেটা আসছে 5 নম্বর, 5 নম্বর ফ্লাক্স নিয়ে একটা কোশ্চেন আছে। পাঁচ নম্বরে বলেছে যে টোটাল ফ্লাক্সটা হিসাব করতে হবে। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফ্লাক্স? আমরা জানি ফাই ইজিক্যাল টু ই ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে ই ভেক্টরটা কি দেওয়া আছে আমাদেরকে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট, এটা ডট প্রোডাক্ট ছিল সেই জন্য এটা স্কেলার কোয়ান্টিটি। এস ভেক্টরে আছে 10i ক্যাপ, 10i ক্যাপ ডট হবে। তাহলে আমরা জানি i ক্যাপ ডট i ক্যাপ 1 হয়, তাহলে 2 ইন্টু 10 প্লাস 0 প্লাস 0। আচ্ছা, এবার ইউনিটটা কি হবে, এটা ছিল নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার, তাহলে হলো 20 নিউটন কুলম টু দি পাওয়ার -1 মিটার স্কোয়ার। এই হলো ইউনিট। তাহলে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার এটাই। এবার আসছি 6 নম্বর, বলছে ক্যালকুলেট দি ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট এ সারফেস অফ এ গোল্ড নিউক্লিয়াস। রেডিয়াসটা দেওয়া আছে, তাহলে গোল্ড নিউক্লিয়াসের সারফেসে তার পোটেন্সিয়াল চেয়েছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে চার্জটা আমার লাগবে। তাহলে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার আসছি। আমরা জানি
যে নিউক্লিয়াসের সারফেসে অর্থাৎ পৃষ্ঠে পোটেনশিয়াল মানে ভি হয় Q/4πε0r। এখানে বলেছে কিউর জায়গায় সরাসরি কিউটা দেওয়া নেই, ওখানে অ্যাটমিক নাম্বারটা দেওয়া আছে সোনার অর্থাৎ গোল্ড। তাহলে কিউর জায়গায় হবে জেড ইন্টু ই, অর্থাৎ নিউক্লিয়াসের আধান কি হয়, যতগুলো প্রোটন আছে তার সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার, তার সঙ্গে প্রোটনের আধানের গুণ বা ইলেকট্রনের আধান গুণ। আর এটা হবে 4πε0r। আর মানে হলো 6.6 ইন্টু 10⁻⁻15 মিটার। মিটারটার এখানে লিখছি না, একদম আমরা পোটেনশিয়াল যেহেতু ভোল্ট লিখব। 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, এটা হলো এসআইতে চার্জের ভ্যালু। প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সেম, কিন্তু এটা পজিটিভ। 4πε0 যে 1/4πε0 জায়গায় লিখব 9 ইন্টু 10⁻9, নিচে হিসাব হবে 6.6 ইন্টু 10⁻⁻15। এটা হিসাব করলে হবে 79, এটা হবে 14.4 ইন্টু 10⁻⁻10, আর এখানে হবে 6.6 ইন্টু 10⁻⁻15। এই হিসাব হবে। এখান থেকে যদি আমরা হিসাবটা করে নিই তাহলে আমাদের হবে, এটা ক্যালকুলেটারে হিসাব করবে, নিজেরা হিসাব করে দেখে নিও, 1.72 ইন্টু 10⁻7 ভোল্ট। এই হবে ভি এর ভ্যালু, 1.72 ইন্টু 10⁻7 ভোল্ট। এটা হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা আসছি 7 নম্বর। 7 নম্বরের প্রশ্নটাও কিন্তু পোটেনশিয়াল নিয়ে, কিন্তু একটু অন্য ধরনের। এই ধরনের কোশ্চেনগুলো কম্পিটিটিভ পরীক্ষায় আসে, অর্থাৎ একটা বড় যে কোনো তরল ফোঁটা মানে লিকুইড ড্রপ তৈরি হয়েছে অনেকগুলো ছোট লিকুইড ড্রপ নিয়ে, সেক্ষেত্রে পোটেনশিয়ালের যে চেঞ্জ, এখানে বলা আছে যে প্রত্যেকটা ছোট ড্রপলেটের ব্যাসার্ধ মানে ছোট ছোট যে জলের ফোঁটা তার ব্যাসার্ধ দেওয়া আছে, সেটাকে আমরা ধরছি স্মল আর। তাহলে স্মল আর ইজ ইকাল টু 1 মিলিমিটার, মানে হলো 10⁻³ মিটার। চার্জ কত, ছোট ছোট এক একটা চার্জ কত, কিউ 10⁻⁹ কুলম। এই রকম 8টা জলের ফোঁটা যোগ হবে, যোগ হয়ে গিয়ে একটা বড় ফোঁটা তৈরি করবে। তাহলে আমি লিখতেই পারি যে বড় ফোঁটার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, অর্থাৎ রেডিয়াস অফ দি বিগ ড্রপ, এটা সমান আর। অতএব 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইজ ইকাল টু 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল আর সমান 2r। তাহলে আমরা হিসাবটা করতেই পারি যে ক্যাপিটাল আর হচ্ছে 2 ইন্টু 10⁻³ মিটার। এবার আমরা পোটেনশিয়াল মানে বিভব বের করব কার, বড় ফোঁটা, পোটেনশিয়াল অফ বিগ ড্রপ ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 8q, মানে এক একটার যে চার্জ ছিল তার সঙ্গে 8 গুণ হবে, বাই 4πε0 ক্যাপিটাল আর। তাহলে 8 ইন্টু কিউর জায়গায় বসবে 10⁻⁹, কিউটা বসে গেল, হ্যাঁ। আর এখানে 4πε0 ইন্টু 2 ইন্টু 10⁻⁻3। হিসাব করলে হবে 8 ইন্টু 10⁻⁹, 4πε0 নিচে আছে, তাহলে 1/4πε0 জন্য 9 ইন্টু 10⁻9, নিচে হবে 2 ইন্টু 10⁻3। 2 এটা 4 কেটে গেল, 36 ইন্টু 10⁻³
-3টা উপরে উঠে গেলে হবে 10⁻³ এটাই ভোল্ট। ভি টেস্ট ইজ ইকুয়াল টু অ্যান্সার দেওয়া আছে 3.6 × 10⁴ ভোল্ট। সেম জিনিস। এই হলো আমাদের বড় জলের ফোঁটার ব্যাসার্ধ। প্রসঙ্গত একটু বলে রাখি, এই ধরনের অঙ্কে যদি আমাকে রেডিয়াসের ভ্যালু নাও দেয়, অর্থাৎ যেহেতু এদের একটা রেশিও মেনটেন করে থাকে, সেজন্য আর এর ভ্যালু যদি না দেওয়াও থাকে তাহলেও কিন্তু আমরা এই অ্যান্সার বের করে নিতে পারবো যদি চার্জটা দেওয়া থাকে, বা ইনিশিয়াল পোটেনশিয়াল অর্থাৎ প্রাথমিক অবস্থায় বিভবটা যদি দেওয়া থাকে। এবার আমরা আসছি 8 নম্বর অঙ্কে। এখানে একটা ছবি দেওয়া আছে, কম্বিনেশনের অঙ্ক। অবশ্যই আমি কম্বিনেশনের অঙ্ক নিয়ে দু একটা কথা বলবো এখন, তারপরে আমি অঙ্কটাতে আসছি। প্রথমত বলি, এই ধরনের অনেক কম্বিনেশন বা সমবায় তৈরি করা যায় ধারকের। এটা ধারক বা ক্যাপাসিটেন্সের বা ক্যাপাসিটরের কম্বিনেশন। প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। এটা 6 μF, এটা হলো 6 μF, এটা 20 μF, এটা 6 μF, এটাও 6 μF। তো এগুলো খুব কমন, আমি কমন টাইপের একটা দিয়েছি। প্রসঙ্গত বলি, এই ধরনের কম্বিনেশনের যখন আমরা অঙ্ক করব, আগে আমাকে এটাকে সাজিয়ে নিতে হবে। সে সাজানোর পর দেখা যাবে যে হয় এটা সিরিজে আছে, না হলে এটা প্যারালালে আছে। অর্থাৎ শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এটাকে সাজানো হবে। মিক্সিংও থাকতে পারে, অর্থাৎ শ্রেণী সমান্তরাল মেশানোও থাকতে পারে। সেইটা জানার জন্য বলবো যে কিভাবে সাজাবে। এর কিন্তু নতুন কোনো পদ্ধতি বা কোনো সিস্টেম সেরকম নেই। শ্রেণী সমবায়ের মানে কি, যে একটা ধারক বা একটা ক্যাপাসিট্যান্স শেষ হলো বা একটা ক্যাপাসিটর শেষ হলো, তার সঙ্গে আরেকটা ক্যাপাসিটর একই লাইনে জয়েন হয়, এটাকে বলে শ্রেণী বা সিরিজ। আর দুটো ক্যাপাসিটরের যদি দুটো এন্ড পয়েন্ট অর্থাৎ দুটো প্রান্ত বিন্দু একই সঙ্গে যোগ করে দিই, তাহলে সেটাকে আমরা বলি সমান্তরাল সমবায়। তাহলে বলবে যে এখন কিভাবে সাজাবো? অবশ্যই সাজানো যাবে। তোমাকে এই প্রথম একটু বইয়ের এক্সাম্পল বা উদাহরণগুলো দেখতে হবে, যে কোন সার্কিটটাকে ভেঙে কিভাবে করেছে। যেমন আমি আজকে একটু দেখাবো। বিভিন্ন সমবায়ের বা কম্বিনেশনের এই যে সিম্পলিফাই করার যে প্রসেস, এটা কিন্তু এক নয়। সেটা তুমি একমাত্র আয়ত্ত করতে পারো প্র্যাকটিস করে করে, অর্থাৎ ডিফারেন্ট টাইপের প্রবলেম দেখে দেখে, যেগুলো বইতে কষা থাকে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যে বইগুলো হয় সেখানেও অনেক দেওয়া থাকে। এইগুলো দেখে দেখে তোমাকে রপ্ত করতে হবে অভ্যাস করে করে। তবে তুমি যখন তোমার বেশ কিছুটা ধারণা জন্মে যাবে, প্রায় 20, 25, 30 রকম তুমি যখন প্র্যাকটিস করার পর তোমার ধারণাটা জন্মাবে, তখন তুমি বুঝতে পারবে যে কোন জায়গা থেকে কিভাবে এটা এই সমবায় আসে। এটার অন্য কিছুই নয়, কোনো সেরকম টেকনিকও নেই। জাস্ট ওই শ্রেণী সমান্তরালের কনসেপ্ট থেকেই আমাকে ছবিটা দেখে দেখে ভাবতে হবে। যেমন এখানে একটা প্রসেস আমি দেখাচ্ছি যে কিভাবে সিম্পলিফাই করে। তার জন্য বলি, জাংশনগুলোর দিকে আমাকে একটু খেয়াল করতে হবে। আমি এখানে জাংশন ধরছি 1, 2, 3, 4, 4টে জাংশন আছে। এই জাংশনগুলোকে আমি একটু পয়েন্ট করছি, 1, 2, 3, 4। আর কিন্তু জাংশন এটা কিন্তু একই, এটা তারটা বেঁকে আছে, এগুলোকে জাংশন বলে না। মানে সংযোগ স্থল বা জাংশন কিন্তু আছে এই 4টে। তাহলে এবার যদি আমি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমি দেখবো যে এ এবং মানে 1 এবং 2 এর মধ্যে একটা 6 μF আছে, 1 এবং 2 এর মধ্যে। তাহলে সেটাকে আগে আঁকি। তাহলে 1 এবং 2, এটা 1 এবং 2, এর মধ্যে একটা 6 আছে। দুই এবং 3 এর মধ্যে একটা 20 আছে। তাহলে 2 এবং 20-র মধ্যে
এই 2 এবং 3 এর মধ্যে একটা 20 আছে, 1 এবং 3 এর মধ্যে একটা 6 আছে, 1 এবং 3, তাহলে 1 আর 3 ঘুরে চলে এসছে, তাহলে এখন আমি 1 এবং 3 এর মধ্যে একটা 6 আছে, 3 এবং 4 এর মধ্যে একটা 6 আছে, 2 এবং 4 এর মধ্যে একটা 6 আছে। তাহলে দেখা গেল ওই ছবি আর এই ছবি সেম, 1 সঙ্গে এ যোগ আছে, 4 সঙ্গে বি যোগ আছে, তাহলে এই দুটোর মধ্যে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হিসাব করা মানেই আমাদের ওইটা বেরিয়ে যাবে। এই ধরনের সার্কিট থাকলে তাকে আমরা বলবো ব্যালেন্স সার্কিট, অর্থাৎ রেশিওটা যদি এরকম হয় 6/6 কত হয় 1, অর্থাৎ 6:6 রেশিও হয় 1, 6:6 রেশিও হয় 1, অর্থাৎ এই দুটো রেশিও এবং এই দুটো রেশিও যদি সেম হয়ে যায় তখন তাকে বলে ব্যালেন্সড কন্ডিশনে আছে সার্কিটটা বা ইকুইলিব্রিয়ামে আছে। সেক্ষেত্রে এই সার্কিটটা সরল হয়ে যাবে। কিরকম হয়ে যাবে? ওই মাঝখানে 20-র কোনো আর দাম নেই, এই হয়ে গেল। তাহলে মাঝখানে যদি 20টা না থাকে তাহলে আমার 1 এর পর 2 আর 4 একই লাইনে, তাহলে এটা 1, এটা 2, এটা 4 হয়ে গেল। একইভাবে নিচ দিকটাও হবে, 1 এর সঙ্গে এটা 3, 3 এর সঙ্গে এটা 4 হয়ে গেল, এখানে একটা ক্যাপাসিট্যান্স এঁকে দিলেই এই সার্কিটটা সিম্পলি হয়ে গেল। এই হলো 1 2 3 4। এবার এটাকে আরেকটু সরল করে নিলে কি হবে? আমরা এবার পরিষ্কার বুঝতে পারছি যে এই দুটো কিসে সিরিজে আছে, অর্থাৎ শ্রেণী সমবায়। তাহলে 6 এবং 6, এই 6 এবং এই 6, তাহলে এই দুটো 6 শ্রেণী সমবায়। নিয়ম কি ছিল? 1/c' is equal to 1/6 plus 1/6, এখান থেকে c' বেরিয়ে যাবে 3, তাহলে উপরের লাইনটাতে দুটো মিলে হয়ে গেল 3, নিচের লাইনটাতে মিলে হয়ে গেল 3। 1 2 3 4 আর দিলাম না, একদম ডাইরেক্ট এ বি দিয়ে দিলাম। তাহলে 3 আর 3 যোগ হয়ে গেল, তাহলে এ এবং বি এর মধ্যে হয়ে গেল 3 আর 3 মিলে 6। তাহলে অ্যান্সার হলো কত? 6 μF। কেন না? 3 আর 3 হচ্ছে প্যারালালে আছে, অর্থাৎ তারা সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে তাদের তুল্য ধারকত্ব হবে 6 মাইক্রোফ্যারাড। এই হলো 8 নাম্বার। তো আমি বারবার বলছি, এই সমবায়ের যদি অঙ্ক করতে হয় তাহলে আমি বলবো তোমরা কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের যা কিছু আছে বইতে যেগুলো করে দেওয়া আছে আগে ওগুলোকে প্র্যাকটিস করো নিজে নিজে। তারপর 9 অঙ্ক। নয় অঙ্কটা বলেছে 900 পিকোফ্যারাড ক্যাপাসিটার ইজ চার্জ বাই এত ভোল্ট ব্যাটারি। তাহলে প্রথমে আমরা চার্জ করা হয়েছে বলে আমরা তাহলে কিউটাকে হিসাব করবো। কিউ সমান সি ইন্টু ভি। সি এর জায়গায় বসবে 900 ইন্টু 10⁻⁻12, পিকো মিনস -12, আর ভোল্টের জায়গায় বসছে 100 তো ভোল্ট। তাহলে এত পিকোফ্যারাড তার সঙ্গে এত ভোল্ট, এটা হয়ে গেল কুলম। তাহলে হিসাব করলে হলো 9 ইন্টু 10⁴ ইন্টু 10⁻⁻12 কুলম, তাহলে 9 ইন্টু 10⁻⁸ কুলম। এই হলো কিউ। এবার বলা আছে যে এই ক্যাপাসিটারটাকে ডিসকানেক্টেড করে দেওয়া হবে ব্যাটারি থেকে, অর্থাৎ আমি ব্যাটারি থেকে সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেবো। যখনই বিচ্ছিন্ন করে দেবো এই কিউটা ফিক্সড থেকে যাবে। তাহলে when the battery is disconnected, অর্থাৎ যখন এটাকে আমি বিচ্ছিন্ন করলাম, Q will be same, Q সেম থেকে যাবে। তারপরে বলেছে যে ওই 900 পিকোফ্যারাডের সঙ্গে আবার একটা 900 পিকোফ্যারাড প্যারালালে কানেক্ট আছে, দেন নিউ ক্যাপাসিট্যান্স
যেহেতু প্যারালালে আছে যোগ হবে, তাহলে 900 প্লাস 900 পিকোফ্যারাড, এটা হলো 1800 পিকোফ্যারাড। এই তাহলে আমি সি ড্যাশ ধরলাম। অতএব এনার্জি, শক্তি কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বলেছে, শক্তি তাহলে কত হবে? কিউ স্কোয়ার বাই 2c ড্যাশ, তাহলে হলো 9 ইন্টু 10⁻⁻8 এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু 1800 পিকোফ্যারাড অর্থাৎ 10⁻12। তাহলে হিসাব করলে হবে 81 ইন্টু 10⁻16, আর এটা হবে 3600 ইন্টু 10⁻12। হিসাব করলে হয়, এখানে 12 আর এটা 10 হয়ে গেল, তাহলে 81/36 ইন্টু 10⁻6, তো জুল। হিসাব করলে হবে 2.25 ইন্টু 10⁻6 জুল। এই হলো অ্যান্সার 9টা। এরপর আমরা আসছি 10-এর। ফাইন্ড দি রেশিও অফ ফাইনাল ভেলোসিটি, যেখানে সেম পোটেনশিয়ালে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের একটা ফর্মুলা ছিল যে ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল, সেটা হচ্ছে 10-এর দাগের অ্যান্সার হবে v √2qv/m, এরকম একটা ফর্মুলা ছিল। তাহলে এখানে যদি আমি আলফা পার্টিকেল আর প্রোটন বলা আছে, তাহলে ভি আলফা বাই ভি প্রোটন বলি, তাহলে এটা কীরকম হবে? √কিউ আলফা বাই কিউ পি ইন্টু এম পি বাই এম আলফা, ভি ইজ কনস্ট্যান্ট, তাহলে ভি সমান, সেটা দুজনের ক্ষেত্রে একই থাকবে, কেটে গেল। এইখানে হিসাব করলে হবে চার্জের ভ্যালুটা আলফার যা চার্জ প্রোটনের চার্জের থেকে দ্বিগুণ, আর আলফার মাসটা হবে প্রোটনের থেকে 4 গুণ, তাহলে এটা হলো 1/√2। তাহলে ভি আলফা বাই ভি প্রোটন এর রেশিও হবে কত? 1:√2। এই 10টা হলো। এরপর আমরা আসবো 11 নম্বরে। পোটেনশিয়াল দেওয়া আছে, ফিল্ড বের করতে হবে এই পয়েন্টে। এই ধরনের অঙ্কে বলি, এটা আমরা ভেক্টর ফর্মেও বের করতে পারি, স্কেলার ফর্মেও বের করতে পারি। যখন আমরা স্কেলার ফর্মে বের করব, তার আগে ভেক্টরটা করতে হয়, সেই জন্য ভেক্টর প্রসেসটা জেনে রাখলে আমরা স্কেলারটা করতে পারবো। বলে দিচ্ছি একটু অঙ্কটা। ভি দেওয়া আছে, খুব ইম্পর্ট্যান্ট এই টাইপটা, এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখছি। -x² y -xz³ +4 ভি। ই ভেক্টর আমরা থিওরিতে পড়েছিলাম, ছিল গ্র্যাড ভি, মানে ডেল্টা অপারেটর ভি, অর্থাৎ মাইনাস i ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। ভি মানে -x² y -xz³ +4 ইজিক্যাল টু -i ক্যাপ ডেল ডেল এক্স -x² y -xz³ +4 j ক্যাপ ডেল ডেল y -x² y -xz³ +4 k ক্যাপ ডেল ডেল z -x² y -xz³ +4। এই টেকনিকটা এবার বলি। এইটা আমাদের কোয়ান্টিটি, এটাকে প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কিন্তু আমরা মনে মনে ভাববো যে ওয়াই জেড এগুলো সব কনস্ট্যান্ট, সেই জন্য এটাকে বলছিলাম পার্সিয়াল ডেরিভেটিভ থিওরি পড়ানোর সময়। সেই থিওরিটাই অ্যাপ্লাই করছি আমি। তাহলে প্রথমে লিখছি -i ক্যাপ ডেল ডেল এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তাহলে এক্স স্কোয়ার কত হয় 2x, তাহলে হলো কত -2xy, ওয়াই তো ফিক্সড, আর এটা হয়ে যাবে -z³
এই মাইনাস সামনে পড়ে থাকলো, শুধু এইটার ডেরিভেটিভ এক্স স্কোয়ারের হবে কত 2x, আর এক্স এর হয় 1, এই জন্য এটা। আর 4 তো 0, 4 এর জন্য 0 হবে। মাইনাস জে ক্যাপ, এটা কত হবে y এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার, আর y নেই, তাহলে ওটার জন্য সবগুলোর জন্য 0 হয়ে গেল। এবার আসছি মাইনাস কে ক্যাপ, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, এটার জন্য 0, এক্স ওয়াই আছে, এটাতে আছে জেড, তাহলে হবে কত মাইনাস এক্স ইন্টু 3z স্কোয়ার। এই হলো হিসাব। এবার এটাকে হিসাব করলে হবে কত 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ, এই মাইনাসগুলো প্লাস করে দিলাম, প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস 3xz স্কোয়ার কে ক্যাপ। এই হলো ই ভেক্টর, এটাই আমাদের অ্যান্সার। এবার আমি এমনি উল্লেখ করছি যে যদি বলা থাকতো ই কত, তাহলে ই সমান হতো রুট ওভার 2xy প্লাস জেড কিউবের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 3xz স্কোয়ারেরও হোল স্কোয়ার। আরও একটা কথা বলে রাখি, যদি কোনো আমাকে 3D পয়েন্ট দিয়ে দিত, 3Dতে কোনো পয়েন্ট অর্থাৎ ত্রিমাত্রিক দেশে যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিত, যদি কোনো কোঅর্ডিনেট দেওয়া থাকতো xyz, তাহলে আমরা কিন্তু xyz এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দিতাম। তাহলে এখন আমাদের অ্যান্সার এটা, কিন্তু এর মান বের করতে গেলে এটা লাগতো, মানে এর ম্যাগনিটিউড মানে এটা। আবার যদি xyz বসিয়ে তার মান বের করতে হতো কোনো একটা বিন্দুতে, কোন রিজিয়নে, এই রিজিয়নে, ভি সমান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4, এই রিজিয়নে, সেই বিন্দুতেই প্রাবল্যের মানটা বেরোতো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেরিয়ে আসতো। এটা হলো 11 নম্বর। এবার আমরা আসছি 12। অঙ্কটা একটু অন্য ধরনের। দুটো পয়েন্ট চার্জের মধ্যে এনার্জি বা ওয়ার্ক ডান, দুটো পয়েন্ট চার্জ Q1 দেওয়া আছে কত +3 ন্যানো কুলম, তাহলে ইন্টু 10⁻⁹ কুলম। খেয়াল রাখবেন ন্যানো মানে 10⁻⁹, মাইক্রো মানে -6, পিকো মানে -12, অনেক জায়গাতে কাজে লাগবে। Q1 = +3 × 10⁻⁹ কুলম, Q2 = +1 × 10⁻⁹ কুলম ন্যানো কুলম, R1 5 সেমি, অর্থাৎ এই দুটো চার্জ প্রথমে 5 সেমি ব্যবধানে ছিল বলাই আছে, পরে ওদেরকে বলা হয়েছে 1 সেন্টিমিটার সরিয়ে আনা হয়েছে, তাহলে R2 কত হবে 4 সেন্টিমিটার। কেন 4? হিসাবটা একটু দেখিয়ে দিই, যেহেতু 1 সেন্টিমিটার সরিয়ে আনা হয়েছে সেজন্য 5 - 1 সেমি 4 সেমি। তাহলে এবার ওয়ার্ক ডানটা কত হবে না, প্রথমে কত ছিল আর এখন কত হয়েছে, প্রথমে ছিল 5 সেমি সেপারেশন, এখন হয়েছে 4 সেন্টিমিটার সেপারেশন, অর্থাৎ এখন ওদের মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা বেশি, যেহেতু কাছাকাছি এসছে, সেই জন্য এখনকার এনার্জি আগে হিসাব হবে। তো কীরকম হিসাব হবে, Q1 Q2 বাই 4πε0 R2 মাইনাস Q1 Q2 বাই 4πε0 R1। এই তাহলে দুরকম হিসাব হচ্ছে, একটা R2 দিয়ে একটা R1 দিয়ে, ব্যাস এটা হিসাব করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 3 × 1 × 10⁻⁻18, 9 আছে, বাই 4πε0। আচ্ছা এটা কমন নিয়ে নিলেই তো হতো, কমন নিয়ে নিচ্ছি, 1/R1, R1 মানে 5/100, এই সরি 1/R2 আগে, 4/100 মাইনাস 1/5/100, এই হলো হিসাব। তাহলে এটা হিসাবটাকে সাজিয়ে নিই, 3 × 10⁻⁻18 ইন্টু 9 × 10⁹ ইন্টু 100/4 মাইনাস 100/5, তাহলে এটা হিসাব করলে হচ্ছে 27 ইন্টু 10⁻⁹ ইন্টু 25 মাইনাস 20, তাহলে 5, তাহলে এটা কত দাঁড়াচ্ছে
135 ইন্টু 10⁻⁹ জুল, যেখানে হবে 1.35 ইন্টু 10⁻⁷ জুল। এই হলো ওয়ার্কটা। অর্থাৎ এটা আমাদের দুটো পয়েন্ট চার্জের মধ্যে সেপারেশন থাকলে তাদের মধ্যে যে এনার্জিটা এই ফর্মুলা দিয়ে করা হলো। এবার আসছি 13 নম্বর। When an additional charge of 2 coulomb is given to a capacitor, energy storage আছে। অরিজিনাল চার্জটাকে আমরা ধরে নেব Q। অরিজিনাল চার্জ এটা হলো Q। তাহলে এখন আমি আরো তাতে 2 কুলম্ব চার্জ দিচ্ছি, তাহলে ইনিশিয়াল যে এনার্জি, আচ্ছা তাহলে E1 ইনিশিয়াল এনার্জিটা কত হবে? Q²/2C। Q²/2C। আচ্ছা, ফাইনাল চার্জ Q+2, তাহলে E2 ইজ ইকুয়াল টু Q+2 এর হোল স্কোয়ার/2C। বাই কন্ডিশন, শর্তানুসারে কি বলছে? শর্তানুসারে বলছে E2/U1 এটা কত? 21% এক্সট্রা, মানে ইনক্রিজ হয়েছে 21% এক্সট্রা। তাহলে E2/U1 ইজ 121/100। এটা হিসাব করলে হবে Q+2 এর হোল স্কোয়ার বাই Q², 121/100। তাহলে Q+2 বাই Q = 11×10। অতএব Q ইজ ইকুয়াল টু 20। তাহলে অ্যান্সার হবে এখানে 20 কুলম্ব। অতএব Q ইজ ইকুয়াল টু 20 কুলম্ব। এটা হলো 13 নম্বর। এবার আমরা আসছি 14 নম্বরে। এটাও ওয়ার্ক ডান বের করতে বলেছে 14 নম্বরেরটা। Two points P and Q are maintained at the potential। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, ওয়ার্ক ডান হিসাব করতে হবে। তাহলে W ইজ ইকুয়াল টু Q V2 মাইনাস V1। এইখানে আমরা হিসাবটা করব 14 নম্বরে। কিভাবে? কিউর জায়গায় বসবে NE, তার সঙ্গে V2 মাইনাস V1, পোটেনশিয়াল ডিফারেন্স গুণ হবে। N কত? 100টা ইলেকট্রন, তাহলে 100 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু V2 মাইনাস V1 হলো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কারণ একটা পজিটিভে আছে একটা নেগেটিভে আছে, 10V মাইনাস অফ মাইনাস 4V। আচ্ছা, ভিটা লিখলাম না, 10 মাইনাস অফ মাইনাস 4, একদম জুল করে দিচ্ছি। তাহলে 160 ইন্টু 10⁻⁹ ইন্টু 14, এই হলো হিসাব। তাহলে এটা হিসাব করলে হবে 16 ইন্টু 14 ইন্টু 10⁻⁸ -18। আচ্ছা, এটা হিসাব করলে হবে
224 ইন্টু 10⁻⁻18 জুল এগুলো, তাহলে হবে 2.24 ইন্টু 10⁻⁻16 জুল। W ইজিক্যাল টু, এরপর আমরা আসছি 15 নম্বর। 15 নম্বর একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। কিউ, প্লাস কিউ, এটাও প্লাস কিউ, সাইড দেওয়া আছে এ। কোশ্চেনটা করা আছে যে দি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম ইজ 0, তার জন্য কিউর ভ্যালু কত হবে? এই কিউর ভ্যালু কত এটা চেয়েছে, তাহলে কিউ ইজিক্যাল টু কত এটা চেয়েছে, টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত হবে। তাহলে প্রথমে আমি এই দুটোর মধ্যে হিসাব করি, তারপরে এই দুটো, তারপরে এই দুটো। তাহলে আমরা একবারেই লিখে দিচ্ছি যে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি মানে মোট তড়িৎ স্থিতিশক্তি। আরেকবার বলছি, এই দুটো, এই দুটো এবং এই দুটো। তাহলে প্রথমটা হচ্ছে কত, কিউ কিউ বাই 4πε0 a প্লাস কিউ ইন্টু কিউ বাই 4πε0 a প্লাস কিউ ইন্টু কিউ বাই 4πε0 a। এই তিনটে এনার্জি যোগ করলে হবে 0, এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। তাহলে কিউ কিউ বাই 4πε0 a ইন্টু 2 প্লাস কিউ স্কোয়ার বাই 4πε0 a, এই টোটালটা হবে 0 বাই কন্ডিশন। এখান থেকে আমরা পাচ্ছি কিউ স্কোয়ার, ও আমাদের ক্যাপিটাল কিউ বের করতে বলেছে, তাহলে 2 কিউ কিউ সমান মাইনাস কিউ স্কোয়ার, তাহলে কিউ ইজিক্যাল টু হবে মাইনাস কিউ বাই 2। এই হলো কন্ডিশন, ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু মাইনাস কিউ বাই 2। এরপর আমরা আসছি 16 নম্বর কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন। একটা কন্ডাক্টরের চার্জ দেওয়া আছে, সেখান থেকে বলতে হবে যে চার্জের ডেফিসিট আছে না এক্সেস আছে। তাহলে প্রথমত বলি, চার্জ যদি পজিটিভ হয় তাহলে ডেফিসিট, এখানে ডেফিসিটটাই চেয়েছে পজিটিভ চার্জ যেহেতু, তাহলে কিউ ইজ ইকাল টু এন ই, এন ই। তাহলে এন ইজ ইকাল টু কত হবে, কিউ বাই ই, কিউর জায়গায় 14.4 ইন্টু 10⁻⁻19 আর নিচে হবে 1.6 ইন্টু 10⁻⁻19। তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমাদের এসে যাবে 9। তাহলে ডেফিসিট অফ ইলেকট্রন, ডেফিসিট মিনস ঘাটতি, ডেফিসিট অফ ইলেকট্রনস কতগুলো, 9। তাহলে এতগুলো ইলেকট্রন যদি সরে যায় তাহলে মাস ডিক্রিজ করবে, তাহলে মাস উইল বি ডিক্রিজ, মানে অবশ্যই ভরটা কমবে। তাহলে কত ভর কমবে, ডেল্টা এম ইজিক্যাল টু 9 ইন্টু, ইলেকট্রনের মাস তো দেওয়া নেই, মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের মাস হয় কত, 9.1 ইন্টু 10⁻31, ওটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে ধরছি 9 ইন্টু 10⁻31, এটা কেজি। তাহলে 81 ইন্টু 10⁻31 কেজি। এই হলো এতটা মাস কমবে। তার মানে মাসেরও বা ভরেরও হালকা পরিবর্তন হয়, যেটা সচরাচর ধরা পড়ে না। তারপর আমরা আসছি 17, অর্থাৎ 17 নম্বর। নম্বরে বলেছে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হিসাব করতে হবে। আর রেডিয়াসের সেমি সার্কুলার আর্ক আছে, অর্থাৎ বৃত্তচাপ আছে,
তাতে চার্জ দেওয়া আছে কিউ, অর্থাৎ এইরকম একটা অংশ যা রেডিয়াসটা আমরা ধরছি আর, তো সরু তারের মতো এটাতে চার্জ দেওয়া আছে কিউ। তাহলে প্রথমে বলবো ল্যামডা সমান কিউ বাই পাই আর, অর্থাৎ চার্জ পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে আধান কত বা আধানের রৈখিক ঘনত্ব কত, এই ল্যামডা নিয়েও আলোচনা হয়েছিল। একক দৈর্ঘ্যে আধান পেতে গেলে ওই আধানটাকে তার দৈর্ঘ্য দিয়ে, দৈর্ঘ্য কত হবে পাই আর, এটাতে ভাগ করে দিলাম। এবার বলেছে এইটির জন্য মানে এই বৃত্তচাপের জন্য সেন্টারে মানে ওতে ইন্টেন্সিটি কত হবে, প্রাবল্য কত হবে। আমরা ধরে নিচ্ছি যে এই অংশ থেকে থিটা কোণে, এটা থিটা, এটা থিটা, আর এইটাকে বলবো ডি থিটা। তাহলে এইটা কত হবে আর ডি থিটা। তাহলে চার্জ ফর লেন্থ, অর্থাৎ আমরা ওই আর ডি থিটা লেন্থের জন্য চার্জ কত পাবো, ডি কিউ সমান ল্যামডা ইন্টু আর ডি থিটা। তাহলে কিউ বাই পাই আর ইন্টু আর ডি থিটা। তাহলে কিউ বাই পাই ডি থিটা, এটা আমাদের হিসাব করা থাকলো। এবার এই ডি কিউর জন্য ওতে প্রাবল্য, তাহলে ইন্টেন্সিটি অ্যাট ও ডিউ টু ডি কিউ চার্জ, এটা কত হবে ডিই হবে, মানে ই দিয়ে আর লিখবো না, ডিই স্মল অ্যামাউন্ট প্রাবল্য হবে ডি কিউ বাই 4πε0 আর স্কোয়ার, এবং তার ডিরেকশনটা হবে এই দিকে ডিই। তাহলে আমরা এটা লিখতেই পারি কিউ বাই পাই ডি থিটা বাই 4πε0 আর স্কোয়ার, এটা থাকলো। এই যে প্রাবল্যটা ডিরেকশন তাহলে কোন দিক হচ্ছে, আমি যদি এখানে পি চিহ্ন দিই তাহলে ও পি। এই প্রাবল্যের দুটো উপাংশ কাজ করবে, মানে দুটো কম্পোনেন্টে আমি একে ভেঙে ফেলবো, এদিকে একটা আর এদিকে একটা, এই দিকে একটা কম্পোনেন্টে ভাঙা হবে। আচ্ছা এইটা দিয়ে ধরে নিই, এইদিকে ভাঙা হবে, তাহলে এটা থিটা। তাহলে দেখা যাবে যে সমগ্র অংশের জন্য এই পুরো হাফ সার্কেলটার জন্য ডি কস থিটাটা প্রশমিত হয়ে যাবে, কারণ এই দিকে আসছে তখন ওই দিকে যাবে যখন এই দিকে আসবে, কিন্তু নিচের দিকে ডি সাইন থিটাটা রয়ে যাবে। আমি আরেকবার বলছি, এই আর ডি থিটার জন্য ও বিন্দুতে প্রাবল্য এই দিক ছিল ডি, এই ডি এর দুটো কম্পোনেন্ট, একটা ডি কস থিটা আর একটা ডি সাইন থিটা। যদি আমি এই দিকের কোনো অংশ নিতাম তাহলে ডিটা এই দিকে আসতো, আমার হাতের দিকে তাকাও, তাহলে ডিটা এই দিকে আসতো, তখন ডি কস থিটা এই দিক হতো, ডি সাইন থিটাটা নিচের দিকেই হতো। তাহলে ডি কস থিটা আর এখনকার ডি কস থিটাকে প্রশমিত করে দিত, কিন্তু ডি সাইন থিটাটা থেকে যেত। সেই জন্য আমরা লিখব ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি সাইন থিটা। তাহলে ডি এর ভ্যালু কত, কিউ বাই পাই, এটা কনস্ট্যান্ট রয়ে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকলো সাইন থিটা আর ডি থিটাটা ঢুকে গেল, কারণ কিউ বাই পাই ডি থিটা ছিল, আর নিচে যেমন ছিল 4πε0 আর স্কোয়ারটা রয়ে গেল। এর লিমিট কত হবে, 0 থেকে পাই, অর্ধবৃত্ত করা আছে তাই 0 থেকে পাই সমান কিউ বাই পাই ইন্টু 1/4πε0 আর স্কোয়ার। এবার এই হিসাবটা হবে সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, তার পাই এবং 0। তাহলে কিউ বাই পাই, এটা একটু ইন্টিগ্রেশনের দিক থেকে আসছি আমরা, এটা ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাবে, ইন্টু আর স্কোয়ার
এইটার ভ্যালু হবে 2, কারণ প্রথমে -1 আসবে, তাহলে -2 আসবে ডিরেকশন অনুযায়ী। আচ্ছা, সাইন থিটার ইন্টিগ্রেশন -cos পাই, হ্যাঁ 0, তাহলে একটা মাইনাস টার্ম একটা আসছে, এখানে বোঝাই যাচ্ছে ভ্যালুটা। -cos পাই হচ্ছে +1, মাইনাস অফ cos 0 1, তাহলে এটা হবে 1 + 1 2, হিসাব করলে হবে 2q বাই নিচে হবে 4 π এপসাইলন 0 ইন্টু পাই r²। এই হলো ডিরেকশন। ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিকটায়। তাহলে আমরা এখানে শুধু ভ্যালুটা নিচ্ছি, আমি ডিরেকশনটা লিখে দিতে পারি এখন OM, তাহলে OM এই ডিরেকশন। যাই হোক, এখানে আমাদেরকে শুধু ম্যাগনিটিউড মানে মানটা হিসাব করতে বলেছিল। এরপর একটা ডাইপোল মোমেন্টের অঙ্ক দেওয়া আছে 18 নম্বরে। W is equal to PE into 1 minus cos theta, PE into 1 minus cos theta ডাইপোলের ক্ষেত্রে। ভ্যালুগুলো বলছি, P এর জায়গায় বসবে 5 into 10⁻⁻8 কুলম মিটার P। E ইলেকট্রিক ফিল্ডও দেওয়া আছে 4 into 10⁵, আর এটা হবে 1 minus cos 60, তাহলে এটা কত হলো 20 into 10⁻⁻3, তার সঙ্গে গুণ হবে 1 minus cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হলো এটা হাফ হয়ে গেল, তাহলে 10 into 10⁻3, তাহলে অ্যান্সার হলো 10⁻2 জুল। এই হলো ওয়ার্ক ডান। এটা ডাইপোলের ক্ষেত্রে থিটা অ্যাঙ্গেলের ডিফ্লেকশনের জন্য এই ফর্মুলা মনে রাখলেই হবে। এরপর এ মেটাল স্ফেয়ার অফ রেডিয়াস দেওয়া আছে, একটা চার্জ দেওয়া আছে আর তার রেডিয়াস দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ড স্ফেয়ারের রেডিয়াসটা কত চেয়েছে। এটা সিজিএসে করলে একটু সুবিধা হয়, কারণ সেমিতে দেওয়া আছে মানে ওটাই আমাদের ক্যাপাসিটেন্স হয়ে যাবে। তাহলে 19 C1 is equal to R1, CGS 10 সেমি। আচ্ছা, R1 যেহেতু 10 সেমি, আমরা C1 লিখছি 10 স্ট্যাক ফ্যারাড। তাহলে C2টা বের করলে আমরা R2টা পেয়ে যাব। C2টা জিজ্ঞাসা চিহ্ন। V1 is equal to V1 is equal to 80 ESU after sharing its charge with another sphere। তার মানে সেকেন্ড যে স্ফিয়ারটার সঙ্গে আমরা শেয়ার করছি চার্জটা, তার পোটেনশিয়াল কিন্তু দেওয়া নেই। আচ্ছা, ওর পোটেনশিয়ালটা কিন্তু আমাদের দেওয়া নেই, তাহলে ওর পোটেনশিয়ালটা কত হবে? 0। তাহলে V2 is equal to 0। এবার আমরা জানি কমন পোটেনশিয়ালের ফর্মুলা কি? V is equal to C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V1 এর জায়গায় হবে 10 into 80 প্লাস এটা 0, নিচে আছে কত? তাহলে 10 প্লাস C2, V এর জায়গায় কত আসবে?
কমন পোটেনশিয়াল হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা হিসাব করব কত হবে। কমন পোটেনশিয়ালটা 20 এসইউ দেওয়া আছে, তাহলে 10 প্লাস C2 ইজিক্যাল টু 800/20 সমান হচ্ছে 40। তাহলে C2 ইজিক্যাল টু 30। C2 যদি 30 স্ট্যাট ফ্যারাড হয় তাহলে R2 হবে 30 সেমি। এই এখান থেকে আমরা R2 ভ্যালুটা পেয়ে গেলাম। তারপর আমরা আসছি 20 নম্বর। ক্যাপাসিটেন্স থেকে অঙ্ক দেওয়া আছে। দি কন্ডাক্টিং প্লেটস অফ প্লেট ক্যাপাসিটার আর সেপারেটেড বাই 2 সেমি সেপারেটেড বাই each other. A dielectric is inserted between the two plates. আচ্ছা ঠিক আছে। প্রথমে বলেছে যে দুটো প্লেট 2 সেন্টিমিটার সেপারেশনে আছে। তাহলে এখন আমাদের সি কত হচ্ছে, সি সমান, যদি আমরা সিজিএস হিসাব করি তাহলে হবে কে এ বাই 4πd ছিল, তাহলে এ বাই 4π ইন্টু 2 এত স্ট্যাট ফ্যারাড। সেকেন্ড কেসে কি হয়েছে, সেকেন্ড কেসে এর মধ্যে 1 সেন্টিমিটার এটা একটা স্ল্যাব রেখে দেওয়া হয়েছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, আর এইটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে কতটা সরানো হয়েছে আমরা জানি না, এটাকে ধরে নিচ্ছি x সেন্টিমিটার। তাহলে এটা যদি x হয় তাহলে এটা কত হবে, x মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে এটাতে এখন আর আছে, তাহলে এখন কত, সি ডেস্ট ইজিক্যাল টু, এখন যে ধারকত্বের রাশিমালা এ বাই, আচ্ছা এটা কে ছিল, কে এর জায়গায় 1 বসাবো এ আর, তাহলে এখন হবে এ বাই 4π ডি। তাহলে ডি কত এখন 1 সেন্টিমিটার বাই কে প্লাস এক্স মাইনাস 1 বাই 1, এই হলো স্ট্যাট ফ্যারাড। আমি একটু ক্লিয়ার করে দিই, ফর্মুলাটা হচ্ছে সি সমান কে এ বাই 4π ডি। যখন একটা মিডিয়াম থাকবে মানে একরকম মাধ্যম থাকলে তখন সি সমান হবে কে বাই 4π ডি। যদি দুরকম মাধ্যম থাকে তখন কি হয়, এ বাই 4π তারপরে সূত্র হয় d1 বাই k1 প্লাস d2 বাই k2। তাহলে d1 কত 1 সেন্টিমিটার, k1 মানে কে, পরেরটা x মাইনাস 1 সেন্টিমিটার, এটাতে এ আর আছে বলে এটা 1। তাহলে প্রথমেও এটাতে এ আর ছিল, তারপরেও এটাতে এ আর আছে। কে এর ভ্যালুটা দিয়েছে, কে এর ভ্যালুটা কত দেওয়া আছে 5। তাহলে এটাতে হচ্ছে কত, এ বাই 4π ইন্টু 1/5 প্লাস এক্স মাইনাস 1, এটা স্ট্যাট ফ্যারাড। তো বলছে সি ইজ ইকাল টু সি টেস্ট কন্ডিশন, কন্ডিশনটা দিয়ে দিয়েছে সি ইজ ইকাল টু সি টেস্ট। তাহলে এ বাই 8π ইকুয়াল টু এ বাই 4π, ব্র্যাকেটে থাকবে এক্স মাইনাস 1 প্লাস 1/5, এ কেটে গেল, পাই কেটে গেল, 4 কেটে গেল, তাহলে হাফ ইজ ইকুয়াল টু 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1/5। তাহলে কত হবে, এক্স মাইনাস 1 প্লাস 1/5 সমান হাফ। তাহলে এখান থেকে এক্স প্লাস 1/5 সমান 3/2। তাহলে 3/2 থেকে 1/5 বিয়োগ হবে
তাহলে এক্স কত হবে? সেটা 2 হবে, 2 একের 2 না, এটা 2 হবে। তাহলে এদিকটা হবে কত? 2 একে 3, তাহলে এক্স ইজিক্যাল টু হবে 3 মাইনাস 1/5, এটা হিসাব করলে হবে 2.8। তো সেমই, তাহলে এখন সেপারেশনটা হবে 2.8 সেন্টিমিটার। এটা হলো 20 দাগের অঙ্ক। এরপর 21 অঙ্কটাও এরকম, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা থেকেই অঙ্কটা আসবে। ফর্মুলা হচ্ছে সি সমান n-1 k/0 আলফা বাই ডি এসআইতে। সবার ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দিলেই হবে। এন এর জায়গায় 21 অর্থাৎ 21 -1, এটা ফর্মুলাতে। কে এর জায়গায় বসবে 6 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ε0 8.854 ইন্টু 10⁻⁻12। আলফার জায়গায় হবে এরিয়া হবে πr², যেহেতু সার্কুলার প্লেট, তাহলে পাই ইন্টু 10 সেন্টিমিটার ছিল, তাহলে ডায়ামিটার, তাহলে 5/100 তার স্কোয়ার πr²। ডি এর জায়গায় বসবে 10/100। এই হলো ফ্যারাড। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে ফ্যারাড আসবে। ফ্যারাডকে যদি আমরা 10⁶ দিয়ে গুণ করে দিই তাহলে হবে মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে হিসাবটা হচ্ছে কত এখানে? তাহলে 20 × 6 × 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু পাই ইন্টু 25 ইন্টু 10⁻⁻4, আর এটা কত হবে? ইন্টু 10। এটা ফ্যারাড, তাকে স্টেপ ফ্যারাডে করব। স্টেপ ফ্যারাডে করলে আসবে, সরি মাইক্রো ফ্যারাডে করব, করলে আসবে 0.0417 মাইক্রো ফ্যারাড। এখানে একটু স্টেপটা জাম আছে, একটু দেখে নিও তোমরা, ক্যালকুলেট করে নিও, ক্যালকুলেট করে নেবে একটু, এই ভ্যালুটা আসবে 0.0417 মাইক্রোফ্যারাড। এরপর আসছে 22 নম্বরে। দি ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, পোটেনশিয়াল। তাহলে ভি ইজিক্যাল টু কিউ বাই সি। ফর্মুলা কিউ হচ্ছে -2 × 10⁻⁻6 এত কুলম, আর পোটেনশিয়াল কত? ক্যাপাসিটেন্স কত? 10 × 10⁻⁻6। তাহলে এটা হিসাব করলে হবে কত? -0.2 ভোল্ট। তাহলে ম্যাগনিটিউড অফ দি পোটেনশিয়াল -0.2 ভোল্ট। এরপর আসছে আমরা 23। দুটো ক্যাপাসিটার দেওয়া আছে, C1 সমান C, C2 সমান C। তাহলে টোটাল চার্জ ইকুয়াল টু C প্লাস C, C ইন্টু V1 প্লাস C ইন্টু V2। অতএব কমন পোটেনশিয়াল V is equal to CV1 plus CV2 by C plus C সমান হবে V1 plus V2 by 2, এটা কমন পোটেনশিয়াল। অতএব ডেল্টা ই লস অফ এনার্জি হাফ সি V1 স্কোয়ার প্লাস হাফ সি V2 স্কোয়ার মাইনাস হাফ
সি প্লাস সি, কারণ পজিটিভটা পজিটিভের সঙ্গে নেগেটিভটা নেগেটিভের সঙ্গে, অর্থাৎ এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন হয়ে গেছে। v1 প্লাস v2 বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে হাফ সি v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 2c ইন্টু v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 বাই 4, তাহলে এটা হবে হাফ ইন্টু সি v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, এখান থেকে এটা কেটে দিলাম 2 দিয়ে 2 দিয়ে, তাহলে হাফ সি কমন চলে গেল, তাহলে মাইনাস v1 স্কোয়ার বাই 2 মাইনাস v2 স্কোয়ার বাই 2 মাইনাস 2v1 v2 বাই 2, এটা তাহলে হাফ ইন্টু সি v1 স্কোয়ার বাই 2 প্লাস v2 স্কোয়ার বাই 2 মাইনাস 2v1 v2 বাই 2, তাহলে হাফ ইন্টু সি ইন্টু v1 মাইনাস v2 হোল স্কোয়ার বাই 2 সমান 1/4 সি ইন্টু v1 মাইনাস v2 হোল স্কোয়ার। এই হলো 23 নম্বর। এবার আমরা আসবো 24 নম্বর। রেডিয়াস দেওয়া আছে একটা স্ফিয়ারের, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 1 মিটার। আচ্ছা, তাহলে আমরা সি পেয়ে যাব, সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 r এসআইতে। তাহলে 4 পাই এপসাইলন 0 হচ্ছে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এর জায়গায় 1 এত ফ্যারাড, তাহলে হলো 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ফ্যারাড। সি ভি সমান 30 ভোল্ট, অতএব ই এনার্জি হবে হাফ সিভি স্কোয়ার, তাহলে হাফ তো সি এর জায়গায় হবে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু ভি স্কোয়ার, ভি মিনস 30 স্কোয়ার। তো হিসাব করলে কত হচ্ছে, হাফ ইন্টু 900 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 কেটে গেল 100, তাহলে হবে কত 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এত জুল। এই হলো 24। এবার একদম আসছে আজকে শেষ কোশ্চেন, অর্থাৎ 25 নাম্বার। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, আমরা স্টার চিহ্ন দিতে পারি। সার্কিটটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, যেটা কিরকম সার্কিটটা আছে, ডট ডট, তাহলে এগুলো সবগুলোই একই ক্যাপাসিটেন্স দেওয়া আছে। সি কত দেওয়া আছে, √5 প্লাস 1, √5 প্লাস 1 এত মিউএফ। প্রুভ করতে হবে যে ইকুইভ্যালেন্টটা 2 মিউএফ। যাই হোক, তো আমরা যদি এ বি এর মধ্যে হিসাব করি, তাহলে সি এ বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, এটাকে আমি ধরলাম এক্স মিউএফ। তাহলে এ বি থেকে ইনফাইনাইট নাম্বার,
মানেই হলো CMN, ওটাও তো ইনফাইনাইট নাম্বার হবে, ওখান থেকেও তো ইনফাইনাইট, কারণ ইনফাইনাইট যদি এখান থেকে অসীম সংখ্যক হয় তাহলে এখান থেকেও অসীম সংখ্যক, কারণ এই পার্টটা একটা পার্ট একই রকম রিপিট হচ্ছে বারবার, তাহলে অসীম নাম্বার থেকে একটা যদি বাদ যায় সেও অসীমই থাকে। তাহলে সেই জন্য এবার আমরা লিখতে পাচ্ছি এইরকম ছবিটা। তাহলে এখন কি হয়ে গেল, এটা সি, এটাও সি, এটা এ বি, আর এটা হয়ে গেছে এমএন এর মধ্যেটা এক্স। তাহলে এই দুটো সমান্তরাল, তাহলে কি হবে, মানে হচ্ছে এই দুটো হচ্ছে প্যারালাল কম্বিনেশনে আছে, এ বি, এটা সি, এইটা হয়ে গেল টোটালটা সি প্লাস এক্স। তাহলে সি এর সঙ্গে সি প্লাস এক্স হচ্ছে সিরিজে। তাহলে এখন আমরা লিখতে পারবো 1/CAB is equal to 1/C plus 1/C plus x, 1/x, CAB তো x is equal to 1/C plus 1/C plus x। এবার এইখান থেকে আমরা কি করব, এক্সটাকে বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্স বের করতে হবে। টেকনিকটা কীরকম, 1/x c ইন্টু সি প্লাস এক্স, তাহলে এটা হবে সি প্লাস এক্স প্লাস সি, গুণ করে দিই আমরা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2cx ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সি এক্স, এক্স স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই হলো আমাদের ইকুয়েশন। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলেই হবে, যার জন্য আমরা হেল্প নেব কার, শ্রীধরাচার্যের যে সলিউশন আমরা করি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের, সেই শ্রীধরাচার্যের সমাধানটাকে আমরা নিয়ে নেব। তাহলে আমরা এই পাশটা হিসাবটা করে দিচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু হবে মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার বাই 2, হিসাব করলে হবে -6 প্লাস মাইনাস √5 ইন্টু সি বাই 2 is equal to √5 minus 1 into c by 2. Avoid negative value of x. নেগেটিভ ভ্যালুটাকে আমরা অ্যাভয়েড করলাম, তাহলে পজিটিভটা পেয়ে গেলাম। অতএব x ইজ ইকুয়াল টু সি এর ভ্যালুটা এবার আমরা বসাবো। সি কত ছিল, √5 প্লাস 1, তাহলে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 বাই 2, এটা কত হবে 5 মাইনাস 1 বাই 2 সমান 2 মিউ এফ। এই হলো অ্যান্সার। তাহলে এবার সবশেষে বলি, এই যে 25 ধরনের প্রবলেম সলভ করে দেওয়া হলো, এই ক্লাসটা তোমরা একটু মন দিয়ে দেখো। বিভিন্ন ধরনের যেগুলো ইম্পর্টেন্ট খুব আসে বিভিন্ন পরীক্ষাতে, সেই ধরনেরই কষে দেওয়া আছে। এবার এই টাইপ হয়তো আরও অন্যান্য অনেক অঙ্কই আছে, যে কোনো বইয়ের এক্সারসাইজ ফলো করবে আর নিজেরাও প্র্যাকটিস করতে পারো, কম্পিটিটিভ বই ফলো করতে পারো। এই আর সবশেষে বলবো, এই যে প্রশ্ন অর্থাৎ এই যে 25টা প্রশ্ন আমি পিডিএফ আকারে আমার ফেসবুক পেজেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা প্রিন্ট করে নিতে পারো। আর ক্লাসটা তো ফলো করবেই অবশ্যই। ভালো লাগলে একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমরা মন দিয়ে পড়ো, ভালো থেকো।